Welcome to our YouTube channel MICS Education. Subscribe our channel and click the notification button to get more updates. এখানে আপনারা WBCS, পিএসসি, এসএসসি, রেলওয়ে এবং অন্যান্য যে কোনো সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে পারেন আমাদের অভিজ্ঞ শিক্ষকদের কাছ থেকে। তাহলে আজকেই যোগাযোগ করুন আমাদের সাথে নিচে দেওয়া নম্বরগুলিতে। ধন্যবাদ। হিস্ট্রি ক্লাসের আমি বলেছিলাম তোমাদের আমরা একটু ইংলিশ ভার্সানে আমরা হিস্ট্রি ক্লাসটা কিছু করব। ওকে, কিছু ক্লাস আমরা এভাবে করব। এগুলো আমি চেষ্টা করব বেশিরভাগ তোমাদের ক্লাসগুলো অ্যাকচুয়ালি দেখো এই ক্লাসগুলো তারাই একটু বুঝতে পারবে যারা অলরেডি এই চ্যাপ্টার গুলো বেঙ্গলি ভার্সনে পড়েছে। নাহলে কিন্তু ফার্স্ট টাইম যদি কেউ ইংলিশ ভার্সনে পড়ো তার কাছে কিন্তু বুঝতে খুবই সমস্যা হবে। ওকে, কারণ এখানে একটু ইনফরমেশন যেগুলো থাকবে সেগুলো তার সাথে কিছু কিছু সেম হবে এবং কিছু কিছু এক্সট্রা ইনফরমেশনও এখানে থাকবে, কারণ এখানের এক্সামের সিলেবাসের লেভেল বলো সমস্ত কিছু একটু ডব্লিউবিসিএস মেন্স এর স্ট্যান্ডার্ড থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের যে এক্সাম গুলো হয় সিজিএল, সিএইচএসএল, এমটিএস, সেই স্ট্যান্ডার্ডের কিন্তু কোশ্চেন অ্যান্সার থাকবে। ওকে, তো আমি তোমাদের আগে চ্যাপ্টার গুলো আলাদা করে পড়াবো, তারপর আলাদা করে পরে আমি তোমাদের আবার ইংলিশ এমসিকিউ আবার আলোচনা করব। ওকে, প্রত্যেককে আমি আগেই বলেছি যে যে চ্যাপ্টারটা ক্লাস হবে আমি আগে থেকেই তোমাদের বলে দেবো তার বেঙ্গলি ভার্সনটা যেন প্রত্যেকের ভালো করে করা থাকে। ভালো করে যদি বেঙ্গলি ভার্সন না করা থাকে ক্লাসের মধ্যে কিন্তু ঠিকঠাক বুঝতে পারবে না। আগেই আমি বলেছি, ঠিকঠাক বুঝতে না পারলে এখানে কিন্তু আমি একদম ভেঙে ভেঙে বোঝাবো না, কারণ আমাকে একটু স্ট্যান্ডার্ড লেভেলের ক্লাস করতে হবে। এখানে আমি একদম ডাইরেক্ট কিন্তু বোঝাবো না, এখানে কিছুটা জিনিস নিজেকে বুঝতে হবে। ওকে, এই জন্য ইনফরমেশন গুলো আগের কিন্তু মনে রাখা খুব গুরুত্বপূর্ণ। তো আগে আমি তোমাদের বলেছিলাম যে কি কি সিলেবাস আমাদের পড়তে হবে সেই সম্পর্কে আগে আমি তোমাদের বলেছিলাম। প্রথমে প্রি হিস্ট্রিক ইন্ডিয়া, যার মধ্যে আমরা পড়বো যে নিওলিথিক, প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক যে তিনটে এজ রয়েছে, সেই এজের সময় অর্থাৎ যে আমরাকে প্রাচীন প্রস্তর, মধ্যপ্রস্তর, নব্যপ্রস্তর যুগ যেগুলো বলেছিলাম সেগুলো সম্পর্কে আমরা অলরেডি পড়েছি। এখানে আমরা আরো কিছু ফুড হ্যাবিট থেকে শুরু করে কিভাবে সেই সিভিলাইজেশনটা বা প্রি হিস্ট্রিক আমাদের হিস্ট্রি অ্যাবজর্ব করেছে, হিস্ট্রি কিভাবে ডেভেলপ করেছে সেটা আমরা ওখানে জানবো। সেটা আমাদের আজকের ক্লাস হবে। এর সাথে সাথে আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতা সম্পর্কেও আমরা জানবো, যেটা আমাদের আজকের ক্লাসে হয়ে যাবে। এরপর আমরা বেদিক এজ সম্পর্কে জানবো। জেনারেলি আমরা ঋগ বেদিক এজ অর্থাৎ যেটা আর্লি বেদিক এজ যেটাকে বলা হয় সেই এজটা সম্পর্কে আমরা বেশি জানবো, যার মধ্যে আমরা সমস্ত বেদ উপনিষদ সম্পর্কে একটু ডিটেলস ভাবে আমরা জানবো, যেগুলো আমাদের পরের ক্লাসে হবে। নেক্সট আমরা মগধের এম্পায়ার সম্পর্কে জানবো, যেটা আমাদের ষোড়শ মহাজনপদ বা 16 মহাজনপদ যে চ্যাপ্টারটা রয়েছে সেখানের কন্টেন্ট কিছুটা এখানে থাকবে। নেক্সট থাকবে কিছু রিলিজিয়াস মুভমেন্ট, যার মধ্যে সে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, যেটাকে প্রতিবাদী ধর্ম আন্দোলন বলে থাকি, সেটা আমাদের এখানে রিলিজিয়াস মুভমেন্টের মধ্যে থাকবে। নেক্সট আমরা পড়বো মৌর্যান এম্পায়ার সম্পর্কে অর্থাৎ মৌর্য সাম্রাজ্য সম্পর্কে, তার মধ্যে আমরা অশোক থেকে শুরু করে বিম্বিসার, চন্দ্রগুপ্ত মৌর্য এদের সম্পর্কে পড়বো। নেক্সট আমরা পড়বো ল্যাটার মৌর্যান এম্পায়ার সম্পর্কে অর্থাৎ যেটা পরবর্তী মৌর্য সাম্রাজ্য, যার মধ্যে আমরা শুঙ্গ বংশ, কান্য বংশ, সাতবাহন ডাইনেস্টি এবং তাদের এখানে আমরা এক্সট্রা ভাবে যেগুলো পড়বো তাদের লিটারেচার সম্পর্কে পড়বো। ওকে, কারণ যেই জিনিসগুলো আমরা বেঙ্গলি ভার্সনে পড়িনি সেগুলোই কিন্তু স্পেশালি এখানে থাকবে। কারণ যেই জিনিসগুলো বেদিকের ক্ষেত্রেও সেম ব্যাপার, এখানে আমরা বেদিক লিটারেচার সম্পর্কে কিন্তু আমরা এখানে বেশি পড়বো, তো যেগুলো অনেক লেন্দি টাইপের হবে এবং অনেকটা বোরিং টাইপের হবে। ওকে, এরপর আমরা ল্যাটার মৌর্যানের পরে আমরা দ্য গুপ্তা সম্পর্কে পড়বো, গুপ্ত যুগ সম্পর্কে পড়বো। ওকে, এবং গুপ্ত যুগের সময় বিভিন্ন যে এস্টাবলিশমেন্ট হয়েছিল সেই সব সম্পর্কে আমাদের কিছু ডিটেলস জানতে হবে এবং কিছু এখানেও আমাদের কিছু লিটারেচার থাকবে গুপ্তায়ন এম্পায়ারে। এবং তার সাথে পড়বো আমরা কিছু রিলিজিয়াস কিংডম সম্পর্কে পড়বো, অর্থাৎ গুপ্ত এম্পায়ার ভেঙে যাওয়ার পর বাংলার যে ডাইনেস্টি গুলো, পাল ডাইনেস্টি, প্রতিহার, রাষ্ট্রকূট, চোল ডাইনেস্টি, এই ডাইনেস্টি গুলো যেগুলো রিলিজিয়াস কিংডম ছিল সেখানে আমরা 9th ক্লাসে পড়বো। তো 10th ক্লাসে আমরা পড়বো দিল্লি সালতানাত সম্পর্কে। দিল্লি সালতানাতের মধ্যে আমরা এনসিয়েন্ট যে
712 যে মোহাম্মদ বিন কাসেম ভারত ইনভেড করেছিল, সেখান থেকে শুরু করে একদম আমরা মোহাম্মদ ঘুরি, কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, রাজিয়া এবং পরবর্তীকালে আলাউদ্দিন খলজি, একদম লোদি ডাইনেস্টি অব্দি আমরা দিল্লি সালতানাতে পড়বো। তারপর আমরা পড়বো বিজয়নগর এবং বাহামনি এম্পায়ার সম্পর্কে, যার মধ্যে থাকবে জেনারেলি এই বিজয়নগর বাহামনি মোহাম্মদ বিন তুগলকের টাইমে তৈরি হয়েছিল। ওকে, সেই সম্পর্কে আমরা পড়বো। নেক্সট আমরা পড়বো মুঘল ডাইনাস্টি সম্পর্কে। মুঘল এম্পায়ারের মধ্যে আমরা পড়বো যে বাবর থেকে শুরু করে অরঙ্গজেব, এবং তার সাথে সাথে আমরা লিটারেচার এবং এস্টাবলিশমেন্ট সম্পর্কে পড়বো। ওকে, তারপর আমাদের খুব কিছু ইম্পর্টেন্ট কিছু পার্ট রয়েছে, যেগুলো আমি এখানে অনেক কিছু মেনশন করিনি, যেগুলো আমি যখন লেখাবো তখন আমি বলবো। মারাঠা এম্পায়ার সম্পর্কে কিছু পড়বো, এর সাথে সাথে আমরা কিছু শিখ এম্পায়ার থেকে শুরু করে এবং বেঙ্গল এম্পায়ার থেকে শুরু করে যেগুলো আমরা পড়বো, অর্থাৎ যার মধ্যে মুর্শিদ কুলি খান, সিরাজ উদ্দৌলা থেকে অযোধ্যার ক্ষেত্রে সাদাত আলী খান, হায়দ্রাবাদের নিজাম, টিপু সুলতান, হায়দার আলী সম্পর্কে আমরা এই পার্টটাতে পড়বো, যেটা আমাদের মডার্ন হিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে পড়বে। নেক্সট আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু রিলিজিয়াস মুভমেন্ট সম্পর্কে পড়বো। রিলিজিয়াস মুভমেন্টের মধ্যে আমরা জেনারেলি পড়বো কি, ওকে, এই রিলিজিয়াস মুভমেন্ট মানে 600 থেকে 400 বিসির মধ্যে যে আমরা কিছু ভক্তিবাদ, সুফিবাদ সম্পর্কে আমরা কিছু রিলিজিয়াস মুভমেন্ট পড়বো। ওকে, এখানে টাইম পিরিয়ডটা এখানে একটু ভুল আছে এখানটা। রিলিজিয়াস মুভমেন্ট মানে ভক্তিবাদ, সুফিবাদ সম্পর্কে আমরা কিছু জিনিস এখানে পড়বো। এরপরে অ্যাডভেন্টেজ অফ ইউরোপিয়ান ইন দ্য ইন্ডিয়ান, অর্থাৎ ইউরোপিয়ানরা যখন ভারতে এসেছিল, অর্থাৎ ফার্স্ট এলো পর্তুগিজ, তারপর ইংল্যান্ড, ফ্রান্স, ডাচ, এদের সম্পর্কে আমরা পড়বো, যেটা আমাদের মডার্ন হিস্ট্রিতে থাকবে। নেক্সট ক্লাসে আমরা পড়বো ইম্পর্টেন্ট ইভেন্টস আন্ডার গভর্নমেন্ট জেনারেল অফ ইন্ডিয়া, অর্থাৎ আমাদের যে গভর্নর জেনারেল, ভাইস রয় যারা রয়েছে তাদের সম্পর্কে আমরা পড়বো। নেক্সট আমরা গ্রেট রিভল্ট অফ 1857, যেটাকে আমরা মহাবিদ্রোহ বলি, সেই রিভল্ট সম্পর্কে আমরা পড়বো। বিভিন্ন প্রভিন্সে এই যে রিভল্ট গুলো হয়েছিল, সেক্ষেত্রে কে নেতৃত্ব দিয়েছিল এবং সেই সম্পর্কে বিখ্যাত কিছু বুক সম্পর্কে আমাদের পড়তে হবে। এই জিনিসগুলো কিছু অনেকটাই কিন্তু আমাদের যেগুলো বেঙ্গলি ভার্সনে পড়েছি তার থেকে অনেকটাই কিন্তু আলাদা হবে। ওকে, নেক্সট আমরা পড়বো, নেক্সট আমাদের যেটা পার্ট রয়েছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ইভেন্টস আন্ডার ভাইস রয় অফ ইন্ডিয়া, অর্থাৎ গভর্নর জেনারেলের পরে যখন ভাইস রয় এলো 1858-এ, যখন ভাইস রয় এলো, সে ভাইস রয়ের পর থেকে যে ইভেন্ট গুলো হলো সেগুলো আমরা পড়বো। কিছু সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস রিফর্ম মুভমেন্ট পড়বো, অর্থাৎ যার মধ্যে ব্রাহ্ম সমাজ, আর্য সমাজ থেকে শুরু করে সমস্ত যে এফেক্ট গুলো এসেছিল সেগুলো আমরা পড়বো। নেক্সট আমরা গান্ধিয়ান এরা সম্পর্কে পড়বো, অর্থাৎ গান্ধী যুগের সম্পর্কে পড়বো। মহাত্মা গান্ধী আসার পরে তিনি যে নন কোঅপারেশন মুভমেন্ট, সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট এবং কুইট ইন্ডিয়া মুভমেন্ট করেছিলেন, এবং সেক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট যে ইভেন্ট, খিলাফত মুভমেন্ট থেকে শুরু করে রাওলাট অ্যাক্ট, জালিয়ানওয়ালাবাগ মাসাকার, সমস্ত কিছু ইভেন্ট আমরা গান্ধী এরার মধ্যে পড়বো। এটা আমাদের একটা বড় পার্ট থাকবে। আর লাস্ট থাকবে ইম্পর্টেন্ট ইভেন্টস অফ ফ্রিডম মুভমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের গান্ধী এরা ছাড়াও যে ইম্পর্টেন্ট যে ইভেন্ট গুলা হয়েছিল, অর্থাৎ আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব, আজাদ হিন্দ ফৌজ অর্থাৎ সুভাষ চন্দ্র বোস, নৌ বিদ্রোহ, বিভিন্ন যে আরো যে প্রভিন্সের যে বিদ্রোহ হয়েছিল, সেই সব ইম্পর্টেন্ট ইভেন্ট সম্পর্কে আমরা পড়বো। ওকে, সবার সিলেবাস সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার, কি পড়তে হবে? স্যার। হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ কারো স্যার। কোনো কারো কোনো কোশ্চেন আছে এর মধ্যে? কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করে নাও, আমি টপিক শুরু করব এখন। কোনো যদি কোশ্চেন থাকে সিলেবাসের মধ্যে জিজ্ঞেস করে নাও এখন। ওকে, তাহলে আমি শুরু করছি এবার প্রি হিস্টোরিক ইন্ডিয়া, অর্থাৎ হিস্টোরিক ইন্ডিয়ার হচ্ছে প্রথমে যেটাকে আমরা প্রস্তর যুগ বলেছিলাম, অর্থাৎ হিস্ট্রি যখন আমরা শুরু করি তার আগে প্রি হিস্টোরিক ইন্ডিয়া মুভমেন্টের মধ্যে আমাদের কিছু ইম্পর্টেন্ট জানতে হবে। দিস পিরিয়ড বিফোর দ্য ডেভেলপমেন্ট অফ স্ক্রিপ্ট ইজ কল্ড দ্য প্রি হিস্টোরিক টাইম, ইট ইজ অলসো রেফার টু দ্য স্টোন এজ বলা হয়। আমরা প্রি হিস্টোরিক ইভেন্টকে স্টোন এজ বলে থাকি। কেন? কারণ প্রথম এই প্রি হিস্টোরিক এজে
কখনো কিন্তু কোনো মেটাল বা ধাতুর আবিষ্কার হয়নি। সেই সময় মানুষেরা কিন্তু স্টোন বা পাথর ব্যবহার করতো এবং পাথর ব্যবহার করতো এবং বিভিন্ন অস্ত্র-শস্ত্র অর্থাৎ ওয়েপন তারা ইউজ করতো এবং সেই ওয়েপন গুলো তারা জেনারেলি ইউজ করতো তাদের হচ্ছে খাদ্য অভাব মেটানোর জন্য। অর্থাৎ বিভিন্ন পশুপালন করার জন্য তারা কিন্তু ইউজ করতো। এই জন্য আমরা প্রি হিস্টোরিক টাইমটাকে আমরা স্টোন এজ বলে থাকি। কারণ এই সময় কোন রকমের মেটাল বা ধাতু আবিষ্কার হয়নি স্টোন এজে। ওকে? সেক্ষেত্রে আমরা দুটো পার্টে আমরা এটাকে ভাগ করে থাকি। আমাদের কিছু কমন এরা থাকে বিসি যেটা হচ্ছে বিফোর কমন এরা অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের আগে। আর এডি হয় যেটা কমন এরা সেটা হচ্ছে আমাদের থাকে যীশু খ্রিস্টের জন্মের পরে। ওকে? যেটা আমরা বিসি বলি আর এডি বলে থাকি। তো এই জেনারেলি দ্য পিরিয়ড বিফোর দ্য ইনভেনশন অফ স্ক্রিপ্ট ইজ ব্রডলি ডিভাইডেড ইন্টু স্টোন এজ, ব্রোঞ্জ এজ অ্যান্ড আয়রন এজ। কারণ কি একটা জিনিস স্ক্রিপ্ট কেন বলছে ইনভেনশন অফ স্ক্রিপ্ট একটা গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর ছিল যে স্ক্রিপ্ট ইনভেনশন। কারণ আমরা জেনেছি যে সিন্ধু সভ্যতার সময়ে যে আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন যখন পড়েছি তখন দেখেছিলাম ওখানে যে লিপিগুলো পাওয়া গেছিল এগুলো জেনারেলি লিপি ছিল না সেগুলো কোনো রকমের স্ক্রিপ্ট ছিল সেই সম্পর্কে কিন্তু বিভিন্ন মত পার্থক্য রয়েছে। ওকে? এই কারণে স্ক্রিপ্ট যেটা অরিজিনালি স্ক্রিপ্ট যেটা আবিষ্কার আমরা বলে থাকি সেটা বৈদিক লিটারেচারে এসে আমরা জানতে পারি। কারণ বৈদিক লিটারেচারে ঋগ্বেদ হচ্ছে ফার্স্ট বুক ছিল যেটা যেটা হচ্ছে ওয়ার্ল্ড এর ১ম বুক হিসাবে তৈরি হয়েছিল। এর আগে কিন্তু এরকম কোনো স্ক্রিপ্ট পাওয়া যায়নি। যেগুলো থেকে আমরা সেই সম্পর্কে ইনফরমেশন পেয়ে থাকি। এজন্য আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে যেসব ইনফরমেশন পেয়ে থাকি সেগুলো জেনারেলি ডিপেন্ড করে আর্কিওলজিক্যাল ফর্ম থেকে। আর্কিওলজিক্যাল ফর্ম মানে কি? যেগুলো প্রত্নতত্ত্ব যে জিনিসগুলো থাকে। মানে পুরনো কোনো জিনিস থেকে এজ নির্ণয় করে, এজ সেগুলোর ক্যালকুলেট করে আমরা বলতে পারি সেইগুলো কোন এরার জিনিসপত্র। ওকে? যেগুলো আমরা অলরেডি জেনেছি রেডিও কার্বন ডেটিং প্রসেসের মাধ্যমে এটা জেনারেলি হয়ে থাকে। এটা আমি অলরেডি তোমাদের বেঙ্গলি ভার্সন ক্লাসে বলেছি। তো এইজন্য ইনভেনশন অফ স্ক্রিপ্ট যেটা রয়েছে যে লেখার আবিষ্কার স্ক্রিপ্ট এর আগের পোরশনটাকে আমরা ডিভাইড করে থাকি স্টোন এজ যেটা প্রি হিস্টোরিক এজ এর মধ্যে রয়েছে। নেক্সট রয়েছে ব্রোঞ্জ এজ অর্থাৎ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনটা জেনারেলি ব্রোঞ্জ এজ এর মধ্যে ছিল এবং আয়রন এজ অর্থাৎ যখন আয়রন এজ বৈদিক যুগে এসে আয়রন এজ রয়েছে সেই সেই ৩ টে পার্টকে আমরা স্ক্রিপ্ট ইনভেনশন এর আগের পার্ট হিসেবে ডিফাইন করে থাকি। ওকে? এবার দেখো এই স্টোন এজ যেটা বলেছে যেটা প্রস্তর যুগ যেটা বলেছে দ্য পিরিয়ড হোয়েন দ্য স্টোন ওয়াজ মেনলি ইউজড ফর মেকিং ইমপ্লিমেন্টস। ওকে? অর্থাৎ জেনারেলি এগুলোকে ইমপ্লিমেন্টস তৈরি করতে এই স্টোনকে ইউজ করা হতো। কারণ ইমপ্লিমেন্ট মানে কি জেনারেলি আমরা অস্ত্র-শস্ত্র বলে থাকি যেগুলো বিভিন্ন রকমের শিকার করতে সাহায্য করতো। কারণ আমরা জেনেছি অলরেডি আমরা জানি যে এই এজের মানুষেরা কোনো প্রাথমিক ক্ষেত্রে কিন্তু কোনো চাষবাস করতে পারতো না। বিভিন্ন পশুকে মেরে তার কিন্তু মাংস খেত। ফার্স্ট প্রি প্রি অর্থাৎ চালকোলিথিক এজে অর্থাৎ আমরা যখন ফার্স্ট এজ আমরা জেনেছি প্যালিওলিথিক এজে মানুষ কিন্তু আগুনের ব্যবহারও জানতো না। ফায়ার কিন্তু তখনও আবিষ্কার হয়নি। অর্থাৎ ফার্স্ট যখন আমাদের যখন ফার্স্ট পিরিয়ড রয়েছে অর্থাৎ প্যালিওলিথিক এজের ফার্স্ট পার্টে কিন্তু তখনও আমাদের ফায়ার আবিষ্কার হয়নি। এটা কিন্তু জেনারেলি প্যালিওলিথিক এজের লাস্ট পোরশনে ফায়ার আবিষ্কার হয়েছিল। তাই জন্য জেনারেলি এটাকে স্টোন ইউজ করা হতো তারা বিভিন্ন রকমের এই পশু শিকার করার জন্য। এই স্টোন এজ এর পরে আসে ব্রোঞ্জ এজ। ব্রোঞ্জ এজ আমরা জেনেছি যে দ্য পিরিয়ড হোয়েন ব্রোঞ্জ মেটালার্জি মানে আমরা অলরেডি জানি যেটাকে ধাতুবিদ্যা বলে থাকে। যেটা হচ্ছে এক্সট্রাকশন মেটাল ফ্রম দ্য ওর। ওর মানে যেটাকে আকরিক বলা হয়। বিভিন্ন আকরিক থেকে যে ওর বা আকরিক থেকে যে মেটাল গুলো ইনভেনশন করা হয় সেটাকে মেটালার্জি বলা হয়, যেটাকে ধাতুবিদ্যা বলা হয়, যেটা আমরা কেমিস্ট্রি চ্যাপ্টারে পড়বো বা অলরেডি অনেকের পড়া হয়েছে। তো এটা আমরা জেনেছি যে ফার্স্ট মেটাল যেটা প্রত্যেক মানে মানুষ সিভিলাইজেশন আবিষ্কার করেছিল সেটা হচ্ছে তামা বা কপার। ওকে? এবং তামা বা কপারকে ইংলিশে চালকো বলা হয় বলে সেটাকে চালকোলিথিক এজ হিসাবে বলা হয়ে থাকে। তাহলে ব্রোঞ্জ এজ এর মধ্যে কি ছিল? হোয়েন ব্রোঞ্জ ওয়াজ মেটালার্জি এক্সট্রাকশন মেটাল ফ্রম দ্য উড। জেনারেলি ফার্স্ট হচ্ছে কপার, কপারের সাথে টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়েছিল। এই জন্য কপার এজকে আমরা ব্রোঞ্জ এজও বলে থাকি। ব্রোঞ্জ এজ কেন বলে থাকি কপার এজ আমরা কম বলি কেন? কারণ বেশিরভাগ জিনিসপত্র কপারের থেকে বেশি পরিমাণে ব্রোঞ্জ কিন্তু ইউজ হতো।
ওকে, যে কোনো ওয়েপন তৈরি থেকে শুরু করে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে যে কোনো কিছু কপারের তৈরির থেকে ব্রোঞ্জের ইউজ কিন্তু বেশি ছিল বলে আমরা এটাকে ব্রোঞ্জ এজ বলি। কিন্তু ফার্স্ট মেটাল যদি ইনভেন্টেড বলা হয় তাহলে সেটা কিন্তু অবভিয়াসলি কপার হবে। ওকে, আর এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? কিছু বুঝতে পারোনি? না স্যার। টোটালি ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট দেখো আমরা থার্ড এজ যেটা বললাম আয়রন এজে দ্য পিরিয়ড হোয়েন আয়রন ওয়াজ মেল্টেড টু প্রডিউস ইমপ্লিমেন্ট। যেই সময় কি হলো আয়রনকে ওর থেকে তৈরি করা হলো আয়রন, যেটা জেনারেলি ল্যাটার বৈদিক এজ অর্থাৎ পরবর্তী বৈদিক যুগ, যেটা আমাদের অলরেডি এখনো কারো কারো পড়া হয়েছে, কারো কারো পড়া হয়নি। তো যাদের পড়া হয়ে গেছে তারা এটা বুঝতে পারবে যে পরবর্তী বৈদিক যুগে শেষের দিকে আয়রন আবিষ্কার হয় বলে আমরা ল্যাটার বৈদিক এজকে আয়রন এজ বা লৌহ যুগও বলে থাকি। ওকে, এই আর্লিয়েস্ট এজ অফ দ্য হিস্ট্রি ইজ কল্ড দ্য ওল্ড স্টোন এজ, যেটা আমরা অলরেডি জানি যে স্টোন এজের আর্লি এজটাকে আমরা ওল্ড স্টোন এজ বলি, যেটাকে আমরা প্যালিওলিথিক বা প্রাচীন প্রস্তর যুগ আমরা বলে থাকি। অলরেডি এটা আমাদের জানা রয়েছে কিছু কিছু জিনিস। তিনটে পার্ট আমি বলেছিলাম, প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক। সেই আর্লিয়েস্ট এজটাকে বলা হয় প্যালিওলিথিক। এই প্যালিওলিথিক এজটাকে তিনটে পার্টে আমরা ভাগ করি। একটা হচ্ছে লোয়ার প্যালিওলিথিক, মিডিল প্যালিওলিথিক এবং আপার প্যালিওলিথিক। লোয়ার প্যালিওলিথিক মানে যেটা ফার্স্ট পার্ট, একদম প্রথমের দিকে প্যালিওলিথিকের যে ফার্স্ট পার্ট যেটা রয়েছে একদম সবচেয়ে প্রাচীনের দিকে, সেটাকে লোয়ার বলবো, তারপর মিডল, তারপর আপার। এই যে ফায়ার ইনভেন্টেড হয়েছিল কিন্তু আপার প্যালিওলিথিক এজে এসে। ফায়ার যেটা বা আগুন আবিষ্কার হয়েছিল আপার প্যালিওলিথিক এজে এসে, যেটা অলরেডি তোমাদের হচ্ছে নোটসে, বেঙ্গলি নোটসেও এটা কিন্তু লেখা রয়েছে। এরপর the first Paleolithic tools were identified in 1860s। প্রথম 1860 সালে 1860 তে এই প্রথম প্যালিওলিথিক টুলস মানে ইন সেন্স অফ টুলস মানে কি, যেসব ওয়েপনের কথা বলা হয়, অর্থাৎ পাথরকে যে ঘষে বা যেসব পাথর ইউজ করা হতো, সে 1860s এ প্রথম আবিষ্কার করেছিল জন মার্শাল থেকে শুরু করে, জন মার্শাল এবং তার পরবর্তী সময়ে এই এই 1860s এ আমরা কিন্তু প্রথম প্যালিওলিথিক টুলস কে আইডেন্টিফাই করতে পারি। এখানে কিন্তু আমরা তখন সিভিলাইজেশনটা আবিষ্কার করতে পারিনি, কিন্তু 1860s এ আমরা প্রথম প্যালিওলিথিক টুলটা পেয়েছিলাম। ওকে, ওকে, যেটা হচ্ছে বাগডোর 1 এবং বাগডোর 2, যেটা সোন ভ্যালি অফ মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের সোন যে রিভার রয়েছে, সেই সোন ভ্যালি থেকে আমরা কিছু আপার প্যালিওলিথিক সাইট পেয়ে থাকি। আপার প্যালিওলিথিক সাইট আমরা পেয়ে থাকি এই জায়গা থেকে। ওকে, আপার প্যালিওলিথিক অর্থাৎ যে মিডিল, যে একদম প্যালিওলিথিকের যে লাস্ট এজ, সেই সম্পর্কে ইনফরমেশন বা সেই সম্পর্কে কিছু মানে টুলস আমরা পেয়ে থাকি এই এজ থেকে। কিছু টুলস আমরা পেয়ে থাকি মধ্যপ্রদেশের সোন ভ্যালি থেকে। খুব ইম্পর্টেন্ট, কিন্তু মধ্যপ্রদেশের সোন ভ্যালি থেকে আমরা আপার প্যালিওলিথিক এজ এর কিছু মানে নিদর্শন পেয়ে থাকি। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে বাগডোর 1 এবং বাগডোর 3 অফ দ্য সোন ভ্যালি। যেটা হচ্ছে বাগডোর বলতে একটা জায়গা রয়েছে সোন নদীর উপত্যকায়, বাগডোগ বলা হয়, সরি বাঘোর বলা হয়। তো সেই জায়গায় কিন্তু আমরা প্যালিওলিথিক এর কিছু সাইট পেয়ে থাকি। এরকম কিছু মিডল স্টোন অর্থাৎ মেসোলিথিক এজ, প্যালিওলিথিক এজের পরে আমরা মেসোলিথিক এজ আমরা পেয়ে থাকি। সেই মেসোলিথিক এজ যেটা রয়েছে সেটাকে আমরা, যেটা প্যালিওলিথিক এজের পরে অর্থাৎ ওল্ড স্টোন এজ আমি বললাম, ওল্ড স্টোন এজের পরবর্তী পিরিয়ডটাকে আমরা মেসোলিথিক এজ বলি, যেটাকে আমরা মিডল স্টোন এজও বলে থাকি। মিডল স্টোন এজও আমরা বলে থাকি মেসোলিথিক এজকে। ওকে, যেটা প্যালিওলিথিক ফার্স্ট অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগ, মানে মেসোলিথিক এজ যেটা হচ্ছে মিডল স্টোন এজ অর্থাৎ মধ্য প্রস্তর যুগ আমরা বলে থাকি মেসোলিথিক এজকে। ওকে, এরপর আমরা বলে থাকি যেটা নিওলিথিক এজ, যেটা হচ্ছে নিউ স্টোন এজ আমরা বলে থাকি। নিওলিথিক এজ যেটাকে নিউ স্টোন এজ, যেটাকে আমরা নব্য প্রস্তর যুগও বলে থাকি। নিওলিথিক এজ যেটাকে আমরা নব্য প্রস্তর যুগও বলে থাকি। ওকে, মেসোলিথিকের পরে হয় নব্য প্রস্তর যুগ, যেটাকে আমরা বলি নিওলিথিক এজ।
এবার দেখো তিনটে যে এজ বললাম, প্যালিওলিথিক এজ, মেসোলিথিক এজ এবং নিওলিথিক এজ, তিনটে আমি বলেছি। তিনটে সম্পর্কে আমরা বেঙ্গলি ভার্সন ক্লাসে ভালোভাবে আমরা জেনেছি। এখানেও আমি আরেকবার বললাম যে তিনটে এজ রয়েছে। ওকে, এবার তিনটে এজ সম্পর্কে আমাদের কিছু জিনিস ডিটেলস আমাদের জানতে হবে। তো ফার্স্ট যেটা প্যালিওলিথিক এজ সম্পর্কে রয়েছে, প্যালিওলিথিক এজের মধ্যে ফার্স্ট যেটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে তাদের লাইফ সম্পর্কে। লাইফের মধ্যে কি জানতে হবে, তারা কিভাবে তখন প্রাথমিক অবস্থায় তারা বসবাস করত। ফার্স্ট তারা ছিল ফুড গ্যাদারার। ফুড গ্যাদারার মানে তারা কি বিভিন্ন খাদ্য বা খাবারকে কিন্তু স্টক করে রাখতো, অর্থাৎ তারা যে সময় তারা কিন্তু খাবারকে গুহার মধ্যে স্টক করত, এবং যখন মানে শীতকাল হবে বা বর্ষাকাল হবে সেই সময় তো বাইরে গিয়ে কোনো রকম শিকার করতে পারবে না। এই জন্য তারা কিন্তু যে টাইমে পারতো সেই টাইমে শিকার করে তারা স্টোর করে রাখতো। এই জন্য প্যালিওলিথিক এজের মধ্যে যেসব লোকেরা থাকতো তারা কিন্তু ফুড গ্যাদারার ছিল, এবং সেটাকে বলা হতো নোমাটিক। নোমাটিক তাদেরকে বলা হয় যারা ফুড গ্যাদার করতো প্যালিওলিথিক এজে। এই প্রসেসটাকে বা এই জিনিসটাকে বলা হতো নোমাটিক। এক্সামে এসে থাকে, হোয়াট ডু ইউ নো বাই নোমাটিক? নোমাটিক বলতে নোমাটিক ইজ রিলেটেড টু হুইচ টাইপ অফ হুইচ লেভেল, অর্থাৎ প্যালিওলিথিক, মেসোলিথিক না নিওলিথিক। নোমাটিক মানে ফুড গ্যাদারারকে নোমাটিক বলা হয়ে থাকে। এই সময় তারা কি কি ফুডস আর টুলস ইউজ করতো, জেনারেলি তারা সেখানে ফ্রুটস খেত, ফ্রুটস বা ফল খেত, এবং কিছু এনিম্যাল খেত। এনিম্যাল বলতে যেগুলো বিগ এনিম্যাল হয়ে থাকে, অর্থাৎ যেগুলো বড় এনিম্যাল হয়ে থাকে তাদেরকে তারা খাদ্য হিসাবে গ্রহণ করতো। অর্থাৎ জেনারেলি আমরা বলতে পারি যে বড় বড় হচ্ছে বিভিন্ন হরিণ বলতে পারি, ঠিক আছে, বা হচ্ছে বিভিন্ন এরকম বড় বড় যে জন্তু তাদেরকে শিকার করে কিন্তু খেত। ফ্রুটস এবং অ্যানিমেলস ছিল বিগ এনিম্যাল, তারা কিন্তু খাদ্য হিসেবে গ্রহণ করত, এবং তারা ইউজ করতো বিগ টুলস ফর হান্টিং এনিম্যাল। তারা কিন্তু পশু শিকার করার জন্য কিছু টুলস বা বিগ টুলস ইউজ করতো, যার মধ্যে থাকতো কিছু পাথর জেনারেলি ইউজ করতো তারা, যেগুলো হচ্ছে পাথর ইউজ করতো বা স্টোন ইউজ করতো তারা হান্টিং এর জন্য, যেগুলো হচ্ছে বিগ টুলস ফর দ্য হান্টিং অফ এনিম্যাল। ড্রেস, অর্থাৎ তারা কি ধরনের ড্রেস পরতো, তারা হচ্ছে লিভ এবং বার্ক রেয়ারলি পরতো। মানে সবাই ইউজ করতো না, যা কিছু কিছু লোকেরা ইউজ করতো, যারা পাতা এবং বার্ক বলতে ছাল বলা হয়, গাছের ছালকে বার্ক বলা হয়, সে লিফ এবং বার্ক তারা রেয়ারলি ইউজ করতো। অর্থাৎ সবাই কিন্তু জেনারেলি প্রথমের দিকে তারা কিন্তু কোনো রকম ড্রেস ইউজ তারা করতো না। প্রথম এই যে ফায়ার এক্সিস্টেড বাট নট ইউজড। ওকে, কারণ আমি বললাম যে প্যালিওলিথিক যে আপার প্যালিওলিথিক এজে এসে আমরা কিন্তু অর্থাৎ প্যালিওলিথিক এজের শেষ পোর্শনে এসে ফায়ার কিন্তু ইউজ করা শুরু হয়। এই জন্য এই সময় ফায়ারের কিন্তু এক্সিস্টেন্স ছিল, কিন্তু তারা কিন্তু ফায়ার ইউজ করতো না। এই কারণে তারা ফার্স্ট ফেজে তারা যে খাদ্য হিসেবে গ্রহণ করতো বা খেত, সেগুলো কাঁচা মাংস কিন্তু তারা খেত। ওকে, এই জন্য ফায়ার কিন্তু নট ইউজড পোর্শনে বেশি ছিল। এই সময় হুইল বা চাকা ব্যবহার কিন্তু তারা জানতো না, এই জন্য বলা আছে হুইল নট নোন ইয়েট, তখনও পর্যন্ত কিন্তু চাকার ব্যবহার তারা কিন্তু শেখেনি। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এর নিদর্শন এবং এর আর্ট সম্পর্কে কোথায় পাওয়া যায়? ভীমবেটকা কেভ ইন মধ্যপ্রদেশ ইনক্লুডেড দিস পেন্টিং। অলরেডি আমি তোমাদের বলেছি মধ্যপ্রদেশের যে ভীমবেটকা যে এরিয়া রয়েছে, ভীমবেটকা যে গুহা রয়েছে, সেখানে আমরা প্যালিওলিথিক এজের নিদর্শন আমরা পেয়ে থাকি। ওকে, এবং এই প্যালিওলিথিক এজটা আবিষ্কার করেছিল রবার্ট ব্রুস। রবার্ট ব্রুস 1863। এই 1863 তে রবার্ট ব্রুস জেনারেলি ছিল যে আমরা প্যালিওলিথিক এজের নিদর্শন আবিষ্কার করেছিল 1863 তে। আমরা একটু আগেই বললাম যে 1860 তে ফার্স্ট প্যালিওলিথিক টুলস আবিষ্কার হয়েছিল 1860 তে। এই 1860 থেকে 1863 এই রবার্ট ব্রুস কিন্তু জেনারেলি ফার্স্ট প্যালিওলিথিক সাইট ডিসকভার করেছিল। ওকে, তিনি প্রথমবার পেয়েছিল একটা হ্যান্ড অ্যাক্স অফ স্টোন। হ্যান্ড অ্যাক্স মানে যে হাতের হাতের ইউজ করার জন্য যে কুঠার, হ্যান্ড অ্যাক্স বলা হয়, যে হ্যান্ড অ্যাক্স ইউজ করেছিল প্রথম পালভাম, যে মাদ্রাস অর্থাৎ মাদ্রাজের পালভাম এরিয়া থেকে। মাদ্রাসের পালভাম এরিয়া থেকে তিনি প্রথমবার এইরকম একটা টুলস আবিষ্কার করেছিলেন, যেটা জেনারেলি প্যালিওলিথিক এজের কিছু নিদর্শন বহন করে থাকে। ওকে, এই সময় তারা ইউজ করতো, বিলিভ ইন করতো, তারা মানে মানতো, বিলিভ ইন দ্য ন্যাচারাল রিসোর্সেস অনলি অ্যান্ড ইট ইজ অ্যান অ্যাজিউমশন।
কিছু কিছু জায়গায় তারা কিন্তু, আমরা যদি সেই সময় বলি যে তারা কোনো দেবদেবী বা কাউকে কি ভয় করতো, তারা কিন্তু জেনারেলি ডিপেন্ড করতো ন্যাশনাল রিসোর্স এর উপর। ন্যাচারাল রিসোর্স কেন কি? কারণ তারা দেখো সেই বন্যার উপর, খরার উপর তাদেরকে ডিপেন্ড করতে হতো। তারা কিন্তু সবসময় ন্যাচারাল, অর্থাৎ যখন বন্যা হবে তারা জল খেতে পাবে। তারা যখন মানে কোনো জিনিস, বন্যা যদি বৃষ্টি না হয় তারা গাছে ফল হবে না। তার মানে ন্যাচারাল, বা যদি সেই রকমের মানে বৃষ্টিপাত হয় বা বাজ পড়ে, তখন তাদেরকে ওয়েট করতে হবে কোনো একটা জায়গায় থাকার জন্য। তার মানে তারা কিন্তু জেনারেলি ন্যাচারাল রিসোর্স এর উপর ইউজ করতো বলে তারা কিছু ক্ষেত্রে তারা কিন্তু ভয়ও পেত। মানে বাজ পড়া থেকে শুরু করে সবকিছু তারা ভয় পেত। তবে এটা জেনারেলি প্রুভ না বলে কিছুটা অ্যাজাম্পশন বলা হয়ে থাকে। কারণ এই সংক্রান্ত খুব বেশি প্রুফ আমরা পাইনি। এবার প্যালিওলিথিক এজের পরে আমাদের আছে মেসোলিথিক এজ। এই মেসোলিথিক এজ, ইন দ্য লাস্ট অফ মেসোলিথিক দেয়ার ওয়াজ এ বিগিনিং অফ demonstration and in the last phase dog was found. ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা অলরেডি পড়েছি, যদি মনে করে থাকো, যদি পড়ে থাকো তাহলে জানবে যে মানুষের প্রথম গৃহপালিত পশু ছিল কি হবে? মানুষের প্রথম গৃহপালিত পশু ভেড়া। কুকুর নয়, কুকুর নয়, আমি ইচ্ছে করেই বললাম ভেড়া হবে। দেখেছো? এইভাবে এইভাবে মনে রাখতে হবে। মানুষ প্রথম পোষ মানিয়েছিল কুকুরকে, কিন্তু প্রথম গৃহপালিত পশু ছিল ভেড়া। ওকে, দুটোর মধ্যে পার্থক্য বোঝো। ওকে, এই জন্যই আমি বলেছিলাম প্রিভিয়াস যে বেঙ্গলি ভার্সনের নোট ভালো করে পড়তে হবে, নাহলে কিন্তু টোটালি গুবলেট হয়ে যাবে মাথা। ওকে, দেখো যারা পড়েছে তারা কিন্তু ঠিকঠাক অ্যান্সার দিতে পারছে। একটু যদি গন্ডগোল হয় তাহলে কিন্তু মাথা এদিক ওদিক হয়ে যাবে। তো এই যে লাস্ট ফেজ অফ মেসোলিথিক এজের, মেসোলিথিক বা মধ্যপ্রস্তর যুগের লাস্টের দিকে ডেমনস্ট্রেশন মানে শুরু করা হয়। ডেমনস্ট্রেশন মানে ওকে, বিগিনিং অফ ডেমনস্ট্রেশন মানে যেটাকে আমরা গাছ কাটা বলতে পারি। ওকে, ডেমনস্ট্রেশন মানে যেটাকে বৃক্ষ গাছ কাটা বলে থাকি, এটা শুরু হয়েছিল। ওকে, এবং এই মেসোলিথিক এজের লাস্ট পোর্শনে ডগ কিন্তু ফাউন্ড, অর্থাৎ মানুষ যে প্রথমবার পোষ মানানো ব্যাপারটা মেসোলিথিক এজের শেষের দিকে শুরু করে। মানে মানুষ তখন কিন্তু গুহাতেই বসবাস করতো, এবং তার সাথে মানুষের সাথে একজন কুকুরও থাকতো যে তার সাথে পোষ মানা হিসেবে হতো। সে কিন্তু গৃহপালিত নয়, প্রথম পোষ মানানো প্রাণী হিসেবে আমরা ডগকে বলে থাকি। ওকে, ফুড হ্যাবিটের মধ্যে আমরা বলি কি, তখন মানুষ প্রথম ফ্রুট, অর্থাৎ ফ্রুট ইউজ করতো, এবং অ্যানিমেল অর্থাৎ বিগ এবং স্মল এনিমেল তারা কিন্তু তখন থেকে খাওয়া ইউজ করলো। কারণ ফার্স্ট ফেজে আমরা শুধুমাত্র বিগ এনিমেল তারা খেত, ছোটখাটো কোনো এনিমেল তারা খেত না। মেসোলিথিক এজে তারা কিন্তু বিগ এনিমেলের সাথে সাথে স্মল এনিমেল, মানে এই যে ছাগল বলো, তারপর মুরগি বলো, এই জিনিসগুলোও তারা কিন্তু খাওয়া শুরু করে। ওকে, এখানে খুব খুব একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, যেটা আমি তোমাদের অলরেডি বলেও ছিলাম। তারা কিছু স্মল টুলস ইউজ করতো ফর হান্টিং, সেটাকে আমরা বলি মাইক্রোলিথ। সেটাকে আমরা বলি মাইক্রোলিথ। অলরেডি বলেছিলাম মাইক্রোলিথ ছিল যে ওদের যে ওয়েপন গুলো ছিল, ওয়েপন গুলোকে তারা কিন্তু একটু ধারালো করতো, একটা স্ট্রং একটা ধারালো করতো, যেটাকে আমরা জেনারেলি বলি মাইক্রোলিথ। খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন কিন্তু, কিছু স্মল টুলস তারা ইউজ করতো, যেটাকে আমরা মাইক্রোলিথ বলে থাকি। ওকে, খুব ইম্পর্টেন্ট। মাইক্রোলিথ কোন যুগের বৈশিষ্ট্য? আমরা মেসোলিথিক এজ কিন্তু বলে থাকি, যেগুলো জেনারেলি ইউজ করা হতো হান্টিং অফ এনিম্যাল, অর্থাৎ পশুকে শিকার করার জন্য। ড্রেস হিসেবে তারা লিফ এন্ড বার্ক ইউজ করতো, এবং কিছু কিছু ক্ষেত্রে তারা অ্যানিম্যাল লেদারও ইউজ করা শুরু করে। খুব ইম্পর্টেন্ট ব্যাপার কিন্তু, ড্রেসের মধ্যে যদি বলি, প্রাথমিক অবস্থায় তারা লিফ এবং বার্ক, অর্থাৎ পাতা এবং গাছের ছাল ইউজ করতো, রেয়ারলি, সবাই ইউজ করতো না। কিন্তু মেসোলিথিক এজে এসে তারা কিন্তু ম্যাক্সিমাম মানুষ কিন্তু লিফ এবং বার্ক ইউজ করা শুরু করে, এবং কিছু কিছু মানুষ আবার অ্যানিম্যাল লেদার ইউজ করাও শুরু করে, যেটাকে চামড়া বলে থাকি। সেই চামড়া পড়াও কিন্তু তখন থেকে শুরু করলো। কারণ দেখলো যে গাছ থেকে শুরু করে এইসব ছাল থেকে শীতকালে ঠিকঠাক ভাবে গরম লাগছে না, এই জন্য তারা, যেহেতু দীর্ঘদিনের ব্যাপার, এটা কিন্তু খুব একদিন দুদিনের ব্যাপার নয়, কয়েক হাজার বছর ধরে কিন্তু এইভাবে হয়েছে। এদের সিভিলাইজেশন বা এই সিচুয়েশনটা বহু হাজার বছর ধরে ছিল। তখন দেখলো যে গাছের যদি চামড়ায় অ্যানিমেলদের লেদার যদি ইউজ করা হয়, তখন শীতকালে কিন্তু বেশি কমফোর্টেবল ইউজ হচ্ছে। এই জন্য তারা কিন্তু অ্যানিমেল লেদার ইউজ করা শুরু করে মেসোলিথিক এজে এসে। এই সময় দেখো, ফার্স্ট টাইম ডিসকভার দ্য ফায়ার উইথ দ্য হেল্প অফ চ মার্ক স্টোন। খুব ইম্পর্টেন্ট, দেখো চ মার্ক বলতে যেটাকে চকমকি বলা হয়,
ওকে, চমাক স্টোন বলতে যেটাকে চকমকি পাথর বলা হয়, সেটাকে আমরা জেনারেলি বলে থাকি মেসোলিথিক এজের ক্ষেত্রে। দেখো, এটা একটা কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন রয়েছে। কোনো জায়গায় বলা আছে যে এই আগুনের আবিষ্কারটা প্যালিওলিথিক অর্থাৎ আপার প্যালিওলিথিক এজে রয়েছে, কোনো জায়গায় বলা আছে মেসোলিথিক এজের ফার্স্ট পোর্শনে এটা আবিষ্কার হয়েছে। তো এটা যখন অপশন দেবে, এটা কিন্তু দেখবে যে বিভিন্ন জায়গায় অপশন যখন এন্টার করবে, যখন কোশ্চেনের অ্যান্সার দেবে, তখন এটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অ্যান্সার তোমরা পাবে। জেনারেলি এটা প্যালিওলিথিক বলা হলেও মেসোলিথিক এজকে আমরা ফায়ার ইউজের ক্ষেত্রে সব থেকে বেশি পরিমাণে ফায়ার ইউজ বা সবাই যে ফায়ারের ইউজটা, এটা জেনারেলি মেসোলিথিক এজে বলা হয়ে থাকে। কিছু কিছু জায়গায় আমরা আপার প্যালিওলিথিক এজ সোর্সও পেয়ে থাকি। তো এটা যখন এমসিকিউ করবে, তখন এমসিকিউ তে কিরকম অ্যান্সার দিচ্ছে তার উপর বেস করে এটা করবে। ওকে, জেনারেলি এটা মেসোলিথিক এজই বলে থাকে, প্যালিওলিথিক এজের মধ্যে রাখে না। অপশন যেরকম দেবে তার মধ্যে দেবে। যদি অপশন থাকে প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, তখন আমরা অ্যান্সার ভাববো ইমপ্রুভ ভার্সন মেসোলিথিক হবে। কিন্তু অপশনে যদি আপার প্যালিওলিথিক, লোয়ার প্যালিওলিথিক আর মিডল প্যালিওলিথিক বলা হয়, তখন আপার প্যালিওলিথিক অ্যান্সার হবে। ওকে, তো এটা একটু দেখবে এমসিকিউ যখন করবে অ্যান্সার কি দিচ্ছে সেটা আমাদের একটু নজর রাখতে হবে। ওকে, তো ফায়ারের ইউজের দেখতে প্রথম ফার্স্ট টাইম ডিসকভারি অফ ফায়ার উইথ দ্য হেল্প অফ চকমকি স্টোন। এই সময় ফায়ার ওয়াজ ইউজ দ্য ফার্স্ট টাইম। এই জন্য দেখো বেশিরভাগ জায়গাতেই মেসোলিথিক এজকে কিন্তু ফায়ার আবিষ্কারের সোর্স প্রথম বলা হচ্ছে। ওকে, এই জন্য এটা বললাম একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার। ওকে, এবার দেখো চাকার ক্ষেত্রে ইউজ অফ ক্যারিং গুডস, ইউজ অফ মিছিল অ্যান্ড বাউ অ্যান্ড দ্য অ্যারো। এই সময় কিন্তু যে ওরা কিন্তু চাকার যে ব্যবহার না করে ক্যারিং গুডস, ইউজ অফ দ্য মিছিল অফ বাউ অ্যান্ড দ্য অ্যারোর মাধ্যমে, বাউ অ্যান্ড দ্য অ্যারো মানে যেটাকে আমরা বলবো চাকা, মানে ঠিক সেন্স অফ চাকা নয়, কিন্তু এটাকে বাউ বলতে, বাউ অ্যান্ড অ্যারো বলতে কি, যে এর মাধ্যমে তোমার হচ্ছে কি বলতো, তীর ধনুক। তীর তীর ধনুক, ধনুক বাউ অ্যান্ড স্যার। অ্যারো। তীর ধনুক মানে যে একটা জিনিস দেখবে আমরা ছোটবেলায় হয়তো করতাম, যে কোনো একটা ভারী জিনিস নিতে গেলে একটা বাঁশ দিয়ে দিল, বাঁশের উপর দিয়ে ঘষে নিয়ে চলে যায়। এরকম করে একটা কিন্তু ভারী জিনিস আমরা কিন্তু ক্যারি করতে পারতাম। এটা জেনারেলি বাউ অ্যান্ড অ্যারোর মধ্যে, মানে এটাকে তীর ধনুক বলা হচ্ছে, কিন্তু তীর ধনুকের ব্যবহার প্রথমবার এখানে শিখেছিল। এবং ক্যারি গুডস ইউজ অফ দ্য মিসেল বলতে এই জিনিসটাকেই বলা হচ্ছে। মিসেল বলতে কি ইউজ করা হতো এরকম জিনিস যেটা ফুল সেন্স অফ চাকা নয়, চাকার মতো জিনিস, মানে কিছু গোলাকার জিনিস যেটা চাকার মতো ইউজ করতো। এবং বাউ এন্ড অ্যারো, এই যে তীর ধনুকের ব্যবহারও কিন্তু এই প্যালিওলিথিক এজে প্রথমবার শুরু হয়। কারণ আমরা বলেছিলাম যে এই যুগে, প্রথম যুগে মানুষ দেখো প্রথম পাথর ছুঁড়েই শুরু করেছিল। মেসোলিথিক এজে এসে তারা পাথরকে একটু ধারালো করা শুরু করে, এবং এই যুগের শেষের দিকে এসে তারা তীর ধনুক ব্যবহার করা শুরু করে। কারণ দেখেছি যদি কোনো রকমের এরকম জন্তু জানোয়ার হয়, তাদের কাছাকাছি গিয়ে মানে মানে মারাটা একটু মানে সমস্যার ব্যাপার। এই জন্য তারা দূর থেকে যাতে তীর ধনুক দিয়ে হত্যা করতে পারে বা খুন করতে পারে, এই জন্য তারা ইউজ করা শুরু করে মেসোলিথিক এজে এসে। এই সময় দেখো সেম একটা জায়গা মধ্যপ্রদেশের ভীমবেটকা কেভ, যেখানে ইনক্লুড হয়েছে বিভিন্ন ধরনের পেন্টিং যেটা মেসোলিথিক এজের প্রুফ ক্যারি করে থাকে। এবং সেই জায়গায় হচ্ছে স্কাল চার্লি, 1867 এ প্রথমবার আবিষ্কার করেছিল এই মেসোলিথিক এজের কিছু নিদর্শন। সেটা হচ্ছে বিন্ধ্য পর্বতমালা। যে বিন্ধ্য পর্বতমালা রয়েছে, বিন্ধ্য পর্বতমালা থেকে প্রথমবার তিনি মেসোলিথিক এজের যে মানে প্রুফ, অর্থাৎ মেসোলিথিক এজে যে এক্সিস্টেন্ট রয়েছিল তার মানে প্রুফ বের করেছিলেন বিন্ধ্য পর্বত থেকে চার্লি 1867 এ। ওকে, এরপর বিলিভস ইন, তারাও কিন্তু ন্যাচারাল রিসোর্স এর উপর তারা কিন্তু শুধুমাত্র ডিপেন্ড করতো। মানে সেম ব্যাপার, ন্যাচারাল রিসোর্স বলতে তারা যেহেতু চাষবাস করতে পারতো না, সেই জন্য তারা যে প্রকৃতি থেকে যে জিনিসগুলো পাবে তার উপর বিলিভ করতো। জেনারেলি এটা তাদের করতে হবে, কারণ প্রকৃতি থেকে ফল যারা পাবে, জল যেরকম পাবে, সেই শেল্টার যেগুলো পাবে তার উপরে তাদেরকে ডিপেন্ড করতে হতো। এই জন্য বলা হয় ন্যাচারাল রিসোর্স এর উপর তারা বিলিভ করতো। ওকে, কিন্তু সবকিছু শেষে দেখো একটা লেখা আছে এন্ড ইট ইজ অ্যান অ্যাজাম্পশন। প্রত্যেকটাই জিনিস দেখো অ্যাজাম্পশন হিসাবে বলা হয়, আমরা কিন্তু স্পেসিফিক প্রুফ কিন্তু কোনো কিছুতে পাইনি। ওকে,
এবার হচ্ছে আমরা বলবো নিওলিথিক এজ সম্পর্কে। এই যুগে এসে নিওলিথিক এজে বিগিনিং অফ দ্য সেটেল লাইফ অ্যান্ড দ্য এগ্রিকালচার, তারা কিন্তু নিওলিথিক এজে এসে অর্থাৎ নব্যপ্রস্তর যুগে এসে তারা সেটেল লাইফ এবং এগ্রিকালচার অর্থাৎ কৃষিকাজ করা শুরু করলো এবং তারা একটা স্থায়ী জীবনযাত্রা শুরু করলো। ফার্স্ট হার্ট ওয়াজ ফাউন্ড। হার্ট, হার্ট মানে কি? কুঁড়ে ঘর। কুঁড়ে ঘর। হাট মানে কুঁড়ে ঘর। প্রথমবার কুঁড়ে ঘরের আবিষ্কার হয় এই নিওলিথিক এজে। এখান থেকে আমরা বলি সেই সময় মানুষ গুহা থেকে বেরিয়ে এসে কুঁড়ে ঘরে বসবাস করা শুরু করে। ইউজ অফ পটারি ফার্স্ট টাইম, প্রথমবার তারা এরকম পটারি ইউজ করা শুরু করে। পটারি বলতে যে পাত্র যেটাকে বলা হয়, সে পটারি ইউজ করা শুরু করে নিওলিথিক এজে এসে। তাদের ফুডস এবং টুলস এর মধ্যে তারা ফ্রুটস, এনিমেল, বিগ স্মল এনিমেল তারা খাওয়া শুরু করে, যেটা প্যালিওলিথিক মেসোলিথিক এজেও তারা বিগ এবং স্মল এনিমেল খাওয়া শুরু করেছিল সেরকম। এবং তার সাথে সাথে তারা কিছু গ্রেন ইউজ অর আ স্মল অ্যান্ড দ্য পলিশ টুল, যেটা মাইক্রোলিথ ফ্রম দ্য হান্টিং। এবং তার সাথে সাথে তারা কিছু গ্রেন ইউজ অফ দ্য স্মল অ্যান্ড দ্য পলিশ টুল, কিছু মাইক্রোলিথের যে আপার ভার্সন অর্থাৎ মাইক্রোলিথকে, যে মাইক্রোলিথ আমরা ইউজ করেছিল অর্থাৎ ধারালো করে, সেটাকে আরো স্পেসিফিক ভাবে উন্নত করলো, যার মাধ্যমে কিছু স্মল টুলস ইউজ তারা করতে শুরু করলো। স্মল টুলস মানে যে পাথরগুলোকে তারা ইউজ করছিল একটু সূচলো করে, সেগুলোকে আরো ধারালো এবং আরো যাতে মানে শক্তিশালী করা যায় সেই জন্য ইউজ করে। অর্থাৎ গ্রেন দ্য ইউজ অফ স্মল অ্যান্ড পলিশড টুলস, এটাকে ইউজ করলো নিওলিথিক এজে এসে। অর্থাৎ মেসোলিথিক এজের আপার ভার্সনের মাইক্রোলিথ ইউজ করতে শুরু করা হলো নিওলিথিক এজে এসে। Okay, এখানে ড্রেস বলতে তারা যে ড্রেস প্রথম ক্ষেত্রে তারা যে পাতা ইউজ করতো, তারপর লেদার ইউজ করতো, এখানে তারা প্রথমবার কটন ইউজ করলো, উল ইউজ করলো, ইউজড অনলি ফর র্যাপিং কমপ্লিটলি। তারা জেনারেলি কটন এবং উল, কটন মানে যেটাকে আমরা হচ্ছে তোমার হচ্ছে বলে থাকি কটনে যে তুলোকে বলা হয়, আর উল যেটা হচ্ছে ভেড়ার হচ্ছে ছাল থেকে উল তৈরি হয়। তো এই কটন এবং উল তারা কিন্তু নিওলিথিক এজে এসে শুরু করলো। কারণ আমরা অলরেডি জেনে এসেছি যে মনে করো যে সিন্ধু সভ্যতায় কার্পাস বা তুলো চাষের নিদর্শন আমরা পাওয়া যায়। এছাড়া আমরা যে আম, হচ্ছে মেহেরগড় যে সিভিলাইজেশন, মেহেরগড় যে সভ্যতা, সেখানেও কিন্তু আমরা তুলো চাষের নিদর্শন পেয়ে থাকি। এবং ওখানেই আমি বলেছিলাম যে পৃথিবীতে প্রথম তুলো চাষের নিদর্শন কিন্তু আমাদের মেহেরগড় সভ্যতাতেই হয়েছিল। ওকে। এবং এই সময় তারা ফায়ারের ক্ষেত্রে ফায়ারের ব্যবহার, তারা কমপ্লিটলি ফায়ারের ইউজ তারা জানতো। এবং সেই কারণে তারা কিন্তু মানে আগুনের ব্যবহার টোটালি কমপ্লিট ভাবে জানার জন্য তারা কিন্তু বার্ন পটস ওয়্যার ফাউন্ড, অর্থাৎ সেখানে তারা যে পটস যেগুলো অর্থাৎ পাথর যেগুলো পটস অর্থাৎ যে পাত্র যেগুলো তৈরি করেছিল, সেই পাত্রগুলো কিন্তু মানে আগুনে পুরানো পাত্র এই সময় কিন্তু নিওলিথিক এজ থেকে পাওয়া গিয়েছিল। হুইল বলতে এই সময় কিন্তু মেকিং অফ পটারি ফার্স্ট টাইম বাই দ্য হুইল। এটা কিন্তু তারা কিন্তু এই যে কুমোরের চাকা থেকে, যে মানে কুমোরের যে চাকা, সেখান থেকে এমনি চাকা আবিষ্কার করা শিখেছিল। অর্থাৎ চাকার ব্যবহার আমরা বলে থাকি নিওলিথিক এজে এসে মানুষ কিন্তু চাকার ব্যবহার বা হুইলের ব্যবহার শিখেছিল। এবং এর আর্ট আমরা পেয়ে থাকি মধ্যপ্রদেশের ভীমবেটকা কেভ, যেখানে অল দ্য পেন্টিং ইনক্লুড ইন দ্য পেন্টিং। আমি বলেছিলাম তিনটে সভ্যতার নিদর্শন আমরা পেয়ে থাকি মধ্যপ্রদেশের ভীমবেটকা কেভ থেকে। অলরেডি এটা তোমাদের বলা হয়েছে। এবং এইটা আবিষ্কার করেছিল লা মেসিয়ার, যেটা 1863 তে একটা টন্স সিভার থেকে। টন সেভার বলে একটা জায়গা রয়েছে মধ্যপ্রদেশেরই, 1860 তে টন সেভার থেকে তিনি প্রথমবার এই নিওলিথিক এজের নিদর্শন আবিষ্কার করেছিলেন। এবং এখানে বিলিভ সিনের মধ্যে তারা কিন্তু জেনারেলি ন্যাচারাল রিসোর্সের উপরও তারা ইউজ করতো। এবং তার সাথে সাথে তারা আইডল ওরশিপ অফ মাদার গডেস, অর্থাৎ তারা কি এই যে মাতৃশক্তির পুজো তারা কিন্তু প্রথমবার শুরু করেছিল এই নিওলিথিক এজ থেকে। অর্থাৎ মাতৃশক্তির মানে আমরা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে পড়বো, সেই সময় কিন্তু মাতৃশক্তির আরাধনা কিন্তু করা হতো এবং বিভিন্ন সিম্বল তারা কিন্তু পুজো করতো। ওকে, এটা আমরা সিন্ধু সভ্যতায় কিন্তু পড়েছি। আচ্ছা, এই তিনটে এজের মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? তিনটে এজ সম্পর্কে ডিটেলসে কারো কোনো কোশ্চেন আছে?
কোনো কোশ্চেন? স্যার আপনি এই যে বললেন উত্তর মধ্যপ্রদেশের ভীমবেটকা গুহাতে 3টে যুগের নিদর্শন পাওয়া গেছে, বলো। শুনতে পাচ্ছেন? বলো বলো। কিন্তু স্যার মানে যে বাংলার নোটটা ছিল হুম ওখানে স্যার আপনি পড়িয়েছিলেন যে উত্তরপ্রদেশের ওই বোলার নদীর বোলার নদীর উপত্যকায় এই 3টে যুগের নিদর্শন পাওয়া গেছে। নিদর্শন অবশ্যই আছে। মধ্যপ্রদেশের ভীমবেটকাতেও আসলে পাওয়া গেছে। মানে এই দুটো জায়গাতেই দুটো কি পাওয়া জায়গাতেই গেছিল? রয়েছে। একদম একদম। মধ্যপ্রদেশের ভীমবেটকা বোলার নদীর উপত্যকা এটা খুব একটা আলাদা জায়গা না, কারণ দুটো জায়গার মধ্যে আমরা বললাম না সোর্সের ক্ষেত্রে আমরা কিন্তু এরকম পেয়ে থাকি যে এই ভীমবেটকা কেভ কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্যারি করে ইনফরমেশন। বোলার নদীর উপত্যকাটাও হবে আর ভীমবেটকা কেভটাও হবে। ওকে। স্যার এটা একটু বলবেন? হ্যাঁ বলো, কোনটা বলো? আইডল ওয়ার্শিপ অফ মাদার গডেস। এটা আইডল অরশিপ অফ মাদার গডেস বলতে এই যে মাতৃশক্তির যে পুজো, আমরা যখন বলেছিলাম সিন্ধু সভ্যতার ক্ষেত্রে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন যখন পড়েছিলাম ওখানে বলেছিলাম যে মাতৃশক্তির আরাধনা করতো, মনে পড়ছে? হ্যাঁ স্যার। তো মাদার গডেস মানে ওই মাতৃশক্তির, আইডল ওরসি মানে পুজো করা। আইডল মানে আমরা যাকে আইডল মনে করি, যে তোমার একটা ফুটবলার তোমার একটা আইডল হয়ে থাকে, তাকে আমরা মনে করি সে আমাদের গুরু। আইডল মানে একটা প্রতিকৃতিকে আইডল বলা থাকে। প্রতিকৃতি মানে আবার কোনো মূর্তি নয়, তোমার কাছে একটা ফ্রেম যেটাকে তুমি মনে মনে একটা মানে ক্রিয়েট করো। যেমন আমাদের হিন্দু ধর্মের ক্ষেত্রে আমাদের কিন্তু মূর্তি পূজা আমরা করি, কিন্তু মুসলিম ধর্মের ক্ষেত্রে কিন্তু কোনো মূর্তি পূজা করা হয় না, বা খ্রিস্টানের ক্ষেত্রেও কিন্তু সেভাবে মূর্তি পূজা করা হয় না। তারা কিন্তু একটা রূপকে তারা মনে মনে ইমাজিনেশন করে তারা কিন্তু মানে মানে সেই ধর্মটাকে কিন্তু এস্টাবলিশ করে থাকে। তাহলে দুটো পার্থক্য এটা। আইডল ওয়ার্শিপ কিন্তু এই জন্যই বলা হয়েছিল, দেখো সিন্ধু সভ্যতায় মনে করো যে কোনো রকম মন্দিরের কিন্তু অস্তিত্ব পাওয়া যায়নি, কোন রকম দেবতার কিন্তু সেভাবে অস্তিত্ব পাওয়া যায়নি। আমরা পশুপতি শিবের মূর্তি পেয়েছি, কিন্তু সেটা যে পুজো করার জন্য সেটা কিন্তু কোথাও বলা হয়নি। দুটোর পার্থক্য বোঝো? মানে যেইভাবে পুজো করা, যে একটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এখন যেভাবে পুজো করা হয়, এইরকম পুজোটা কিন্তু বৈদিক যুগ থেকে শুরু হয়েছিল। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে কিন্তু এভাবে পুজো হতো না। এই সময় পুজোটা জেনারেলি হতো কি, কোনো একটা সিম্বলকে করা হতো, অথবা কোনো পশুকে করা হতো, পায়রাকে করা হতো, ঘুঘুকে করা হতো, ষাঁড়কে করা হতো। এইভাবে পুজোটা করা হতো। বোঝা গেছে সৌমজিৎ? হ্যাঁ স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন এর মধ্যে? স্যার স্যার এই মাদার গডেস ওই যে বলো বলো, ছিল মৌমিতা ওই জিজ্ঞেস করো। হুম। মূর্তির ওপরে, বলছি একটা গাছ আছে ওই মূর্তির ওপরে, সেই মাদার গডেস তো? না, একমাত্র ওরকম ভাবে দেখো পেটের একটা মতো থেকে একটা গাছ। দেখো মাদার গডেস বলতে আমরা বিভিন্ন রকমের বলতে পারি। বিভিন্ন রকমের বলতে কি, আমরা যদি সেই নটরাজ মূর্তি বলি সেটাকেও একটা মাদার গডেস বলতে পারি। আবার বিভিন্ন জায়গায় মাতৃমূর্তি, এরকম প্রত্যেক জায়গায় যে সব জায়গায় গাছের উপর থাকবে এরকম তো ব্যাপার নয়। কিছু যে সিম্বল রয়েছে সেখানেও মাদার গডেস প্রত্যেকটা জায়গাতে আমরা বলেছিলাম, দেখো মাদার গডেসের কিন্তু সিগনিফিকেন্স বেশি পাওয়া গেছে। একটা টাইপের গড কিন্তু না, বিভিন্ন জায়গায় মাদারকে রিপ্রেজেন্ট করেছে সবচেয়ে পাওয়ারফুল হিসাবে। যেমন আমরা এখনো বলে থাকি, মনে করো যে শিব আর শক্তি বলে থাকি, মানে শিবকে বলি এবং তার শক্তি পার্বতীকে বলি তার শক্তি হিসাবে। মানে শিব ইউজ করবে, কিন্তু তার যে শক্তির যে উৎস সেটা আমরা জেনারেলি পার্বতী বা শক্তিকে বলে থাকি। তো তার মানে আমরা এখনো কিন্তু মাদারকে সব থেকে বেশি পাওয়ার হিসেবে মনে করেছি, সেই হিসেবে মাদার গডেস বলা। বোঝা গেছে মৌমিতা? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? স্যার বলো বলো। আপনি যে বলেন মানুষের মানে প্রথম গৃহপালিত পশু হচ্ছে ভেড়া, আচ্ছা কুকুরটা তো মানে প্রথম পোষ মানানো পশু, প্রথম পোষ মানানো পশু। পেট আর ডোমেস্টিকের মধ্যে একটা পার্থক্য থাকে। স্যার ওটা হুইচ ইজ, আরেকবার বলুন না ওটা। আচ্ছা বলছি দেখো, পেট আর ডোমেস্টিকের মধ্যে একটা বেসিক পার্থক্য থাকে। তুমি কিন্তু কুকুরকে বলবে না যে ডগ ইজ এ ডোমেস্টিক এনিম্যাল, কেউ কিন্তু বলবে না। ডগ ইজ এ পেট এনিম্যাল। ডগকে কিন্তু পেট বলা হয়, কিন্তু আবার যখন গরু বলা হয় তখন গরুকে কিন্তু ডোমেস্টিক বলা হয়, ভেড়াকে ডোমেস্টিক বলা হয়। ডোমেস্টিক আর পেটের মধ্যে কি পার্থক্য? যেগুলো আমাদের বিভিন্ন অর্থনৈতিক সুবিধা দেবে তাদেরকে আমরা ডোমেস্টিক বলতে পারি। যেমন গরু যদি থাকে, গরুর দুধ থেকে আমরা হচ্ছে কিছু টাকা রোজগার করতে পারি। ভেড়ার ছাল থেকে আমরা হচ্ছে যে পশম থেকে আমরা কিছু করতে পারি। কিন্তু কুকুরের থেকে আমরা কি পাবো?
কিছু পাবো না, তারা শুধু ঘরের মধ্যে থাকবে, আমাদের কিছুটা সিকিউরিটি দেবে বা সার্ভিস দেবে। এই জন্য কুকুরকে আমরা পেট বলি। আর ভেড়া বা গরু বা শুকর, শুকরকে আমরা মাংস হিসাবে খেয়ে থাকি, বা শুকর থেকে আমরা বিভিন্ন রকমের কিছু মাংসই জেনারেলি ইউজ করা হয়। বা আমরা হচ্ছে এই কি বলবো, এই মুরগি যদি বলি, মুরগিও কিন্তু ডোমেস্টিক অ্যানিমেল, কারণ মুরগিকে আমরা মানে ডিমের সাথে সাথে মাংস হিসাবে ইউজ করতে পারি। না, পেট আর ডোমেস্টিক এর মধ্যে এটা কিন্তু পার্থক্য। যেন ডোমেস্টিক বললে ডগ হবে, পেট বললে ভেড়া হবে। বোঝা গেছে? কেউ একজন কোশ্চেন করছিলে? স্যার আমি স্যার কার্তিক। ওকে, বোঝা গেছে পেট আর হ্যাঁ ডোমেস্টিক এর স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? স্যার হাড়ের তৈরি মানে বোন টুলস যেগুলোকে বলে, ওটা কোন যুগে পাওয়া গিয়েছিল? আপার প্যালিওলিথিকে? হাড়ের তৈরি? হাড় হ্যাঁ হ্যাঁ। হাড়ের কথা আমি এখনো বলিনি, কারণ হাড়ের ব্যাপারটা দেখো, জেনারেলি সুরকোটোটাতে এটা পাওয়া গেছিল, যে ঘোড়ার হাড় থেকে। এবং হাড়কে কিন্তু যে ওয়েপন হিসেবে ইউজ সেভাবে কিন্তু কখনো হয়নি। এটা আমরা নিওলিথিক মানে চালকোলিথিক এজের পরের দিকে হাড়কে কিছুটা ইউজ করা হয়, কিন্তু হাড়কে ওয়েপন হিসেবে ইউজ কিন্তু সেভাবে কখনো হয়নি। ঠিক আছে, কিছু কিছু জায়গায় স্পেসিফিক হাড় পাওয়া গেছে, কিন্তু ওয়েপন হিসেবে সেভাবে কিন্তু হয়নি। বুঝা গেছে মমিতা? হ্যাঁ স্যার। আর স্যার বলছি যে একটু আগে ওই নোটে ওপরের দিকে বাঘর 1, বাঘর 2 বলে ওই যে জায়গা ছিল, ওগুলো হুম, হুম। রাজস্থানের ওই বাগার অঞ্চল, হ্যাঁ, ওই ওইটা কি? তোমার হচ্ছে প্রথমের দিকে দাঁড়া বলছি। এটা জেনারেলি হচ্ছে সোন ভ্যালি, মধ্যপ্রদেশের। মধ্যপ্রদেশের সোন ভ্যালি, বাগার উপত্যকা আছে আচ্ছা, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ, এগুলো আচ্ছা। সোন সোন নদীর উপত্যকা, সোন ভ্যালি। ঠিক আছে, এখানে প্যালিওলিথিক এজের কিছু নিদর্শন পাওয়া যায়। হুম। ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন? ওকে, এবার আমি তোমাদের হচ্ছে ডেভেলপমেন্ট অফ ম্যানের ক্ষেত্রে আমরা কিছু বলবো। ডেভেলপমেন্ট অফ ম্যানের ক্ষেত্রে প্রথম মানুষের যে কিছু স্পিসিসের পরপর কিছু চেঞ্জ হয়েছিল। প্রথম হচ্ছে র্যাম্পিথিয়াস বলা হয়, যেটা ফার্স্ট হোমোনিড বলা হয়, যেটা হি ওয়াজ দ্য ওয়াক এন্ড 4 ফিট। প্রথম মানুষ হচ্ছে র্যাম্পিথিয়াস বলে প্রথম মানুষের আবির্ভাব হয়, যারা প্রথম 4 পায়ে চলতো। ঠিক আছে, তারপর হচ্ছে অস্ট্রালোপিথিয়াস রয়েছে, যারা হচ্ছে 2 পায়ে প্রথম হাঁটা শুরু করে, যেটা মানুষের যে বিবর্তন যেটা রয়েছে সেখানে পরপর লেখা আছে। তারপর হোমোলিফ হোমোহেলিবিলস রয়েছে, যেটা হচ্ছে টুলস মেকার, মানে তারা প্রথমে যন্ত্রপাতি, যে যন্ত্রপাতি না বলে যে অস্ত্র শস্ত্র বা এই পাথরের অস্ত্র শস্ত্র তৈরি করে, এই থার্ড ফেজের মানুষ, যেটাকে হোমোলেবিয়াস হেমো হোমোহেবিল হোমোহেলবিলিস হোমোহেলবিলিস বলা হয়। হ্যাঁ, হোমো হ্যাবিলিস বলা হয়। আর হচ্ছে পাইথেনসেরাস পাইথেনসেন্থোরাস প্রথমেই যে ফায়ার আবিষ্কার করে, যেটা মেসোলিথিক এজে, এটাকে পাইথেনসেন্থোরাস পাইথেনক্যান্থোপাস। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে ফায়ার আবিষ্কার করে। আর তারপর হচ্ছে ফিফথ এজে এসে হোমোসেপিয়েন্স হয়। আর শেষে একদম যেটা মডার্ন, সেটাকে হোমোসেপিয়েন্স বলা হয়। এটা হচ্ছে মডার্ন এজে, যেটা আমাদের মানুষের ক্ষেত্রে যে এই যে ডেভেলপমেন্টটা হয়ে থাকে, যেটা আমরা অলরেডি আগেও পড়েছি। তো কিছু কিছু ক্ষেত্রে আমরা হচ্ছে কম্পিটিটিভ কোশ্চেন পেয়ে থাকি, কোন যুগের মানুষ, যে মানুষের কোন ব্রিড বা কোন পোর্শনটা, যে মানে 2 পায়ে হাঁটতো, 4 পায়ে হাঁটতো, কোন পোর্শনটা তোমার হচ্ছে আগুন আবিষ্কার করে, এগুলো কিন্তু পরীক্ষায় কোনো কোনো এক্সামে এসে থাকে। ঠিক আছে, এটা কিন্তু এই জন্য আমাদের এই 6টা স্পিসিস পরপর আমাদের একটু মনে রাখতে হয়। এবং এই জন্য দেখো খুবই গুরুত্বপূর্ণ, দেখো ভীমবেটকা যে জায়গাটা, এটা হচ্ছে যেহেতু 3টে এই যে নিদর্শন পাওয়া গেছে বলে, এই ভীমবেটকা কেভটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে ইনক্লুড করা হয়েছে 2003 সালে। 2003 সালে ইউনেস্কো, আমরা জানি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট গুলোকে ডিক্লেয়ার করে থাকে। এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ডিক্লেয়ার করেছে ভীমবেটকা কেভটাকে, বিকজ it was and it represented all the time। কারণ এর মাধ্যমে কিন্তু আমরা সমস্ত 3টে এজেরই নিদর্শন পেয়ে থাকি বলে এটাকে আমরা ইউনেস্কো হেরিটেজ সাইটের মধ্যে ইনক্লুড করেছি 2003 সালে। ওকে,
এবার কিছু জায়গা আমরা বলেছিলাম যে এই প্যালিওলিথিক এজ অর্থাৎ প্রি হিস্টোরিক এজের মধ্যে, যেগুলো আমরা মানে সিন্ধু সভ্যতার আগে, কিছু নিওলিথিক এজের মধ্যে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস রয়েছে, যেটা হচ্ছে মেহেরগড়, যেটা বেলুচিস্তানে আবিষ্কার হয়েছে মেহেরগড়। সেই মেহেরগড়ের মধ্যে প্রথম হাউস আমরা পেয়ে থাকি। হাউস বলতে আমি বললাম যে প্রথম হাট যেটা আবিষ্কার হয়েছিল, হাট নিওলিথিক এজের হাট, সেটা প্রথমবার আবিষ্কার হয়েছিল মেহেরগড়ে। এই যেখানে হাউস বলা হয়েছে, হাউস এবং পট অর্থাৎ যে এই যে পট পাওয়া গেছে, পট মানে এই যে পাত্র যেগুলো বলে, পাট পাওয়া গেছে আর ফার্স্ট টাইম স্টে ফর দা সাম লং টাইম। এর আগে কি করতো মানুষরা, একটা জায়গায় বেশি দিন কিন্তু থাকতো না, কিন্তু এই মেহেরগড়ে এসে মানুষ প্রথম একটা জায়গাতে মানে ঘর তৈরি করে বহুদিন সেখানে বসবাস করা শুরু করে। এবং মেহেরগড়ের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট কি, এখানে হচ্ছে এগ্রিকালচার হতো কটন, হুইট এবং বার্লি। প্রথমবার কটনের চাষ অর্থাৎ তুলোর চাষ প্রথমবার হয়েছিল কিন্তু মেহেরগড় সিভিলাইজেশনের মধ্যে, যেটা আমরা সিন্ধু সভ্যতায় যেটা খুব বেশি প্রসপার করেছিল। এই কারণে লোথালে কটন ইন্ডাস্ট্রির ফলে লোথালকে সেই সময় সিন্ধু সভ্যতার কি বলা হতো, ম্যানচেস্টার। ম্যানচেস্টার বলা হতো। ওকে, সিন্ধু ম্যানচেস্টার। সভ্যতার ম্যানচেস্টার বলা হতো এই কারণের জন্য। ওকে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। এবং এইখানে কটন, হুইট, বার্লি এগ্রিকালচার হিসেবে তারা কিন্তু গুডস ইউজ করা হতো। তারপর আরেকটা জায়গা হচ্ছে কোল্ডি কোল্ডি হাওয়া, যেটা এলাহাবাদে রয়েছে। সেখানে আমরা কিন্তু কিছু ধান চাষের নিদর্শন পেয়ে থাকি। সেটা হচ্ছে 6500 বিসি, 6500 বিফোর ক্রাইস্ট। দেখো সিন্ধু সভ্যতা থেকে কিন্তু বহুদিন পূর্বে, এটা সিন্ধু সভ্যতার কিন্তু বহুদিন আগে কিন্তু আমরা ধান চাষের নিদর্শন এখানে পেয়ে থাকি। কিন্তু কি প্রত্যেক জায়গায় দেখো, আমি বারবার বলেছি একটা কথা, যে একটা স্মল পার্টে কোনো কিছু হওয়া মানে টোটালি তার নিদর্শন পাওয়া গেছে এটা কিন্তু বলতে পারি না। কারণ লোথালেও কিন্তু ধান চাষের নিদর্শন পাওয়া গেছে, কিন্তু লোথালকে কিন্তু তবুও আমরা সিন্ধু সভ্যতায় বলে থাকি যে ধান চাষের নিদর্শন তারা জানতো না। তাহলে এভাবে আমাদের যদি কোশ্চেন আসে যে এই প্যালিওলিথিক এজের মধ্যে অর্থাৎ নিওলিথিক এজের মধ্যে প্রথম ধান চাষের নিদর্শন, অপশনে যদি এই যে কোল্ডি হাওয়া যদি যদি থাকে এলাহাবাদে, সেটা কিন্তু সবচেয়ে প্রাচীন ধান চাষ ওখানে হয়েছিল 6500 বিসি থেকে। অ্যান্ড ইন চায়না অ্যান্ড রাইস ইট ওয়াজ ফাউন্ড ইন 700 বিসি ওল্ড। কিছু কিছু ক্ষেত্রে চায়নাতেও কিন্তু রাইসের আবিষ্কার হয়েছিল এটা কিন্তু বলা হয়ে থাকে। ওকে, কিন্তু এগুলো দেখো প্রত্যেকটা ইনফরমেশনে কিন্তু টোটালি ভ্যালিড নয়। তার কারণ কি, কিছু কিছু জায়গায় বিভিন্ন, এগুলো দেখো বিভিন্ন হিস্টোরিক্যাল সোর্স থেকে আমরা পেয়ে থাকি, কিন্তু টোটালি এগুলো কিন্তু কারেক্ট হিসাবে আমরা বলতে পারি না। ওকে, এবার দেখো দ্য এনসিয়েন্ট সোর্স অফ রাইস ওয়াজ ফাউন্ড ইন দ্য লাহুরেন্দ্র সেন্ট কবির নগর, উত্তর প্রদেশ, and it was in the 900 বিসি ওল্ড। দেখো সব থেকে প্রাচীন যদি আমরা বলে থাকি আবার রাইসের সোর্সের মধ্যে, সেটা কিন্তু আবার উত্তর প্রদেশ থেকে বলা হয়ে থাকে। উত্তর প্রদেশকে কিন্তু সব থেকে 9000 বিসি বিফোর ক্রাইস্ট ওল্ড আমরা কিন্তু বলে থাকি আবার ধান চাষের নিদর্শনের উত্তর প্রদেশকে। তার মানে এই যে ইনফরমেশন গুলো রয়েছে, এগুলো কিন্তু কোনোটাই প্রুভড ভার্সনে কিন্তু নয়। তাহলে কি আমরা অলরেডি তাহলে অ্যান্সার কি করব, ধান চাষের নিদর্শন প্রথম কোথায় পাওয়া গেছিল, আমরা কিন্তু এই কোল্ডি হাওয়াকে কিন্তু সব থেকে বেশি ইমপ্রুভড বলবো। এই জন্য এটা ফার্স্ট বলা আছে, কিন্তু এই সোর্স গুলোতেও যে পাওয়া গেছিল এর সম্পর্কে বিভিন্ন মত পার্থক্য রয়েছে। ওকে, আমরা কিন্তু অ্যান্সার হিসেবে এগুলো কিন্তু নিতে পারবো না, আমাদের জানার জন্য এই ইনফরমেশন গুলো শুধু রয়েছে। ওকে, এবার আরেকটা জায়গা সেটা হচ্ছে বুর্জা হোম বলে একটা জায়গা জম্মু কাশ্মীরে রয়েছে। সেখানে ডগ বিহাইন্ড বারিড উইথ হিজ মাস্টার, যেটা আমরা দেখো এটা পেয়েছিলাম কুকুরের সাথে মানুষের সমাধি। এটা আমরা আরেকটা জায়গায় পেয়েছিলাম সিন্ধু সভ্যতার মধ্যে, কোথায়, রোপার। রোপারে পাওয়া গেছিল। সেটা দেখো এই যে বুর্জা হোম বলে একটা জায়গা রয়েছে, যেটা সিন্ধু সভ্যতার আগে, সেখানে আমরা কুকুরের সাথে একটা মানুষের সমাধি পাওয়া গেছে, যার হেড অর্থাৎ মাথা ছিল নর্থ সাইডে এবং পা ছিল সাউথ সাইডে, অর্থাৎ উত্তর দিকে মাথা করে যে সেই সময় লোকেদেরকে কবর দেওয়া হতো, সেটা কিন্তু আমরা এই সময়ের এজ থেকে বলে থাকি। ওকে, অপশনের মধ্যে কি থাকবে তার উপর কিন্তু ডিপেন্ড করবে আমাদের অ্যান্সার কি হবে। যেটা আমি আগেই বলেছি, এই ক্লাসে কিন্তু আমরা অনেক ইনফরমেশন এমন পাবো যেগুলো আমরা বেঙ্গলি ভার্সনের ক্লাসে কিন্তু পাইনি। বোঝা গেছে? এতটা টপিক সবার ক্লিয়ার?
কারো কোনো কোশ্চেন এর মধ্যে? হ্যাঁ বলো। স্যার বলছি এই বুর্জামন যেটা হ্যাঁ, বললেন সে সমাধিটা আর রূপবার দুটাই তো ক্লিয়ার আছে। না, সমাধি পাওয়া গেছে তাহলে হ্যাঁ বলো। তাহলে অপশনে যদি দুটো থাকে তাহলে কোনটা শোনো, অপশন এরকম ভাবে দেবে না। কারণটা কি? কারণ একটা হচ্ছে সিন্ধু সভ্যতার আগের সভ্যতা, একটা সিন্ধু সভ্যতার সময়কালীন সভ্যতা। তোমাকে যখন অপশন দেবে, দুটো অপশন সিন্ধু সভ্যতার মতোই দেবে। আর যদি অপশন দেয় প্রি হিস্টোরিক অর্থাৎ প্রাচীনের সময়, তাহলে অপশন গুলো কিন্তু সেই জায়গারই দেবে, অর্থাৎ সিন্ধু সভ্যতার আগের টাইমের অপশনই দেবে। ঠিক আছে, দুটো কিন্তু একসাথে অপশন কখনো দেবে না। বোঝা গেছে? আচ্ছা, এবার হচ্ছে লাস্ট আমি তোমাদের একটু শুধু পার্টটা একটু বলে দিই, পরের দিন আমি ইন্দাস ভ্যালি শুরু করব, কারণ আজকে অলরেডি অনেকটা টাইম হয়ে গেছে। যে আমরা হিস্ট্রিতে আমরা সেম ব্যাপার দেখো পড়বো, তিনটে পার্টে আমরা পড়বো। একটা হচ্ছে যেটা আমরা বলে থাকি এনসিয়েন্ট হিস্ট্রি। এনসিয়েন্ট হিস্ট্রির মধ্যে আমরা পড়বো যে অ্যাডভেন্ট অফ ম্যান থেকে 712 বিসি কে আমরা বলে থাকবো যে এনসিয়েন্ট হিস্ট্রি। কারণ এই সময়ের মধ্যে প্রাচীন যে আমাদের এনসিয়েন্ট হিস্ট্রিটা এই টাইমের মধ্যে হয়ে থাকবে। কারণ 712 খ্রিস্টাব্দে কি হয়েছিল, মোহাম্মদ বিন কাসেম ভারত আক্রমণ করেছিল। তাহলে মোহাম্মদ বিন কাসেম কে ছিল বলা যাবে? আরবের শাসক আল হাজ্জাজের সেনাপতি। একদম ভেরি গুড অ্যান্সার। আল্লাহ আকবর আকবর কি বলে, আরবের যে রাজা ছিল একজন আল আল হাজাজ। হাজ্জাজ। আল হাজাজের সেনাপতি ছিল মোহাম্মদ বিন কাসেম। তাকে ভারতের ফার্স্ট মুসলিম ইনভেডার বলা হয়ে থাকে। ওকে, এবং সেই 712 থেকে 1757 সালে পলাশির যুদ্ধকে আমরা মিডিয়েভাল এজের মধ্যে বলে থাকি, এবং তারপরে মডার্নকে আমরা বলে থাকি 712 থেকে 1947 এডি অব্দি আমরা বলে থাকি। দেখো, এই মডার্ন এজের স্টার্ট সম্পর্কে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম টাইম পিরিয়ড তোমরা দেখতে পাবে। কিছু কিছু জায়গায় 757 না বলে 707 কেও বলা থাকে। 707 কি হয়েছিল? মোগল সাম্রাজ্যের পতন। মুঘল সাম্রাজ্যের পতন। কথাটা কি ঠিক? আচ্ছা, ঠিক নয়, মানে ঔরঙ্গজেব লাস্ট শাসক ছিল, মানে তারপর হ্যাঁ, দুর্বল হয়ে গেছিল। হ্যাঁ, ঔরঙ্গজেবের তারপর ডেথ। হ্যাঁ, ঔরঙ্গজেবের ডেথ সোজা কথা, পতন বলাটা কিন্তু ভুল। পতন হয়েছিল ঔরঙ্গজেবের 1707। হ্যাঁ স্যার, সরি। ঔরঙ্গজেবের ডেথ। ওকে, আবার অনেক জায়গায় বলবে 1610 কেও অনেক সময় বলে থাকে, কারণ যখন ইংরেজরা ভারতে এসেছিল সেই টাইমকেও কিন্তু আবার অনেক সময় মডার্ন এজের সূচনা বলে থাকে। কিন্তু ইমপ্রুভ সব থেকে ভালো আমরা সোর্স বলতে পারি 1707 আর 1757, এই দুটো কিন্তু সব থেকে বেশি ইমপ্রুভ। কেন সব থেকে ভালো ইমপ্রুভ 1757ই হয়ে থাকে। ওকে, আর এই জন্য আমাদের দুটো ইনফরমেশন লাস্ট। ফাদার অফ হিস্ট্রি আমরা জানি হেরোডোটাসকে বলা হয় ইতিহাসের জনক। তার বিখ্যাত বই যেটা হচ্ছে হিস্টোরিকা বই, সেখান থেকে আমরা তার বিখ্যাত বই বলে থাকি হিস্টোরিকা। ওকে, আচ্ছা, সবার টপিক ক্লিয়ার এতটা? ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং পরবর্তী ক্লাসের এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল MICS এডুকেশন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।